আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কক্সবাজারের হোটেল নিয়ে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। আজ আমরা আপনাদেরকে জানাবো কক্সবাজারে ভ্রমণে আপনারা কি কি দেখবেন। কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। এটি মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কক্সবাজার গিয়ে আমরা শুধুই সমুদ্র সৈকত নিয়েই পড়ে থাকি, কিন্তু কক্সবাজারে আরও অনেক পর্যটন স্পট রয়েছে যেগুলো আমরা না জানার কারণে হয়তোবা ঘুরতে যাই না, কিন্তু সে সমস্ত স্পটেরও সৌন্দর্য অসাধারণ, যা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তাই আজকে আমাদের আয়োজন কক্সবাজারে ভ্রমণে আপনারা কি কি দেখবেন। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণের বাকেট লিস্টে প্রথমে আমাদের যে নামটি চলে আসে সেটা হলো কক্সবাজারের সমুদ্র সৈকত। যে সমুদ্র সৈকত দেখতেই আমরা সবাই যাই। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, যেটা কক্সবাজার শহর থেকে বদরমুকাম পর্যন্ত প্রায় 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর শোষ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আরেক নাম কক্সবাজারের সমুদ্র সৈকত। এছাড়াও কক্সবাজারের সমুদ্র সৈকতের সাথে উপভোগ করে নিতে পারেন বিচ হাইকিং, প্যারাগ্লাইডিং, সূর্যোদয় এবং সূর্যাস্তের দর্শন। এছাড়াও কক্সবাজারের লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা বিচ প্রভৃতির সৌন্দর্য। কক্সবাজার ভ্রমণে আমাদের বাকেট লিস্টের দ্বিতীয় নম্বর রয়েছে পাটুয়া টেক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে আপনারা গেলে আর ফেরত আসতে চাইবেন না। এত সুন্দর এবং মনোরম দৃশ্য বাংলাদেশের খুবই কম জায়গায় রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে প্রতিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়া টেক সমুদ্র সৈকতের। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভে ইনানি সমুদ্র সৈকতের পরেই রয়েছে পাটুয়া টেক সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভের সড়কের এক পাশে রয়েছে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি। পাটুয়া টেক সমুদ্র সৈকত আর রাতে সেখানকার বালিতে আছড়ে পড়া ঢেউ দেখলে মনে হয় যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন। বর্ষায় পাহাড় অরণ্যের এই রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে। বাতাসে অধিক পরিমাণে জলীয় বাষ্প জমলে তার সাথে ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় সৃষ্টি হয় উজ্জ্বল আলোর। প্রকৃতিতে রাতে নির্জন সৈকত ও গভীর অরণ্যে এনে দেয় আলো ঝলমলে উজ্জ্বলতা। বিশাল আকাশের নিচে এক অপরূপ নীলাভূমি উখিয়ার পাটুয়া টেক সমুদ্র সৈকত। এছাড়াও আপনারা যেতে পারেন রামু রাবার বাগানে। 1960-61 সালে অনাবাদি জমি জরিপ করে গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয়। রামুর ঐতিহ্যবাহী এ রাবার বাগান আজ দেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে দখল করে নিয়েছে। বর্তমানে বাগানের বিস্তৃতি 2682 একর। এর মধ্যে 1130 একর এলাকা থেকে লিকুইড বা কষ সংগ্রহ করা হয়। রামুর রাবার বাগানে উৎপাদনক্ষম গাছ আছে প্রায় 58,000। এসব গাছ থেকে বছরে প্রায় 2.5 লাখ কেজি রাবার উৎপাদন করা হয়। রাবার বাগানের কথা আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয়। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক রামু রাবার বাগান পরিদর্শন করতে আসেন। পাহাড় এবং সমতলের অপূর্ব মিলনের দৃশ্য উপভোগ করে মুগ্ধ হন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার ভ্রমণে আরও দেখতে পারেন রামু বৌদ্ধবিহার। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা রামু। ঐতিহ্যবাহী বৌদ্ধ পুরাকীর্তি সমৃদ্ধ রামুতে রয়েছে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। এগুলোর মধ্যে রামু বৌদ্ধ মন্দির, বিহার ও চৈত্যজাদি উল্লেখযোগ্য। রামুতে প্রায় 35টি বৌদ্ধবিহার বা ক্যাং ও জাদি রয়েছে। বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে রামুর লামারপাড়া ক্যাং, কেন্দ্রীয় সীমা বিহার, শ্রীকুলের মৈত্রী বিহার, অর্পণ্যচরণ মন্দির, শাসন ধ্বজা মহাজ্যোতিপাল সীমা, শ্রীকুল পুরাতন বৌদ্ধবিহার
শ্রীকুলেচেরেঙ্ঘাটা, বড়ক্যাং সংলগ্ন মন্দির সমূহ রয়েছে। উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় 100 ফুট লম্বা গৌতম বুদ্ধের সিংহ সজ্জা মূর্তি দেখে থমকে দাঁড়াতে হয়। স্থানীয়দের মতে এটি এশিয়ার সবচেয়ে বড় সিংহ সজ্জা মূর্তি। এর 2 কিলোমিটার দূরে অপূর্ব স্থাপত্য শৈলে নতুন করে নির্মিত হয়েছে কেন্দ্রীয় সীমা বিহার। কিছুটা দক্ষিণে নজরকাড়া লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহার। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট বৌদ্ধবিহার। রামুর এই বৌদ্ধ ঐতিহ্য অতীতকাল থেকে গৌরবময় সাক্ষ্য বহন করে আসছে। এখনকার বৌদ্ধবিহার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের সরব উপস্থিতি দেখা যায়। আর পর্যটন নগরী হয় পর্যটকদের কাছে এগুলোর আকর্ষণ অনেক বেশি। কক্সবাজার ভ্রমণে আপনারা আরও দেখতে পারেন শামলাপুর সমুদ্র সৈকত। টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নের পাশের শামলাপুর সমুদ্র সৈকত মাছ ধরার নৌকা আর জেলেরা ছাড়া সেইভাবে কোনো মানুষজন চোখে পড়বে না। ঝাউবনে পাওয়া যাবে সমুদ্র ছোঁয়া। কেউ কেউ একে বাহারছড়া সমুদ্র সৈকত নামেও ডেকে থাকে। এখানকার দৃষ্টিনন্দন ঝাউবনে ঘেরা অপরূপ শোভিত নির্জন সৈকতে এসে ভালো লাগার 16 আনাই পাবেন। এখানে নির্জনতাও একটি বড় ব্যাপার। কক্সবাজার, হিমছড়ি বা ইনানিতে কত মানুষের ভিড় আর হই হুল্লোড়, এখানে তার কিছুই নেই। পড়ন্ত বেলায় মাছ ধরার ট্রলারগুলো টেনে তীরে তোলার দৃশ্য, জেলেদের জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, স্থানীয় শিশুদের চিৎকার আর দৌড়ঝাঁপের মধ্যে চোখে পড়বে শুধুই সমুদ্র আর নীল জলরাশির শোষ গর্জন। কক্সবাজার ভ্রমণে চলে যেতে পারেন শাহপুরী দ্বীপ দেখতে। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপুরী দ্বীপ। এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। একসময় এই দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগে এটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপুরী দ্বীপের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। জনশ্রুতি আছে শাহ সুজার স্ত্রী পরিবানুর পরী ও শাহ সুজার শাহ মিলে এ দ্বীপের নামকরণ শাহপুরী দ্বীপ করা হয়েছে। আবার অন্য একটি মতে শাহ ফরিদ আউলিয়ার নামেই এ দ্বীপের নামকরণ। এরকম আরও অনেক ইতিহাস প্রচলিত আছে স্থানীয়দের কাছে। শাহপুরী দ্বীপের 3টি সৈকতেই নেই কোনো রকম লাইফগার্ডের ব্যবস্থা, তাই জোয়ার ভাটার সাংকেতিক কোনো চিহ্ন থাকে না এই সৈকতগুলোতে। তাই সমুদ্র স্নানে নামলে আগে থেকেই নিজ দায়িত্বে জোয়ার ভাটা সম্পর্কে জেনে নিন। কোনো অবস্থাতেই ভাটার সময় সমুদ্রে নামবেন না। কক্সবাজার ভ্রমণে এরপরে আমাদের বাকেট লিস্টে রয়েছে ইনানি বিচ। হিমছড়ি থেকে আরও 5 কিলোমিটার গেলেই ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত। ইনানি বিচে প্রবাল পাথরের ছড়াছড়ি, অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না, তবে জোয়ারের সময় সেটা কিছুটা হয়। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি বিচ। জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যায় না। ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এ পাথর। প্রবাল পাথর লেগে থাকে ধারালো শামুক ঝিনুক, তাই এখানে পাথরের মধ্যে হাঁটতে গেলে অবশ্যই সতর্ক হয়ে হাঁটবেন। ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল আর পাথর। প্রায় প্রতিটি পাথরই নানা আকার আর ধরনের। কত বছরের পুরনো সে পাথর, আর তাতে মিশে আছে কত স্মৃতি। আপনি যদি টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে ইনানি সৈকতে যান, তবে যাবার পথে আপনার দু চোখ জুড়িয়ে দেবে উঁচু উঁচু পাহাড় আর উত্তাল সমুদ্রের ঢেউ। শুধু চোখই জুড়াবে না, বরং পুরো সময়টা আপনি থাকবেন এক ধরনের সিদ্ধান্তহীনতায়। এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর। কোনটা ছেড়ে কোনটা দেখবেন। সাগরে নামতে না চাইলে বা সেরকম পরিকল্পনা না থাকলে ইনানি সৈকতে যেতে পারেন বিকেলবেলায়। পড়ন্ত বিকেলের শান্ত সাগর আপনার সামনে তুলে ধরবে তার বিশালতা। সূর্যাস্তটাও উপভোগ করে ফিরতে পারেন। বিকেলে জোয়ার থাকে বলে সাধারণত অন্য সময়ের তুলনায় সে সময়ে মানুষের উপচে পড়া ভিড় কিছুটা কম থাকে। সাগর যেখানে নিজের ভাষায় কথা বলছে, সেখানে মানুষের কোলাহল কিছুটা কম থাকাই কাম্য। কক্সবাজার ভ্রমণের বাকেট লিস্টে রাখতে পারেন হিমছড়িকে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি ইকো পার্ক। টিকিট কেটে এখানে ঢুকতে হয়। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর। এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে, যা হিমছড়ি ঝর্ণা নামে পরিচিত। ঝর্ণাটি ছোট, কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে। হিমছড়ি পাহাড়ের উপরে উঠে
যখন সমুদ্র দেখবেন তখন নিজেকে হাওয়ায় ভাসানো কোনো পাখি মনে হবে। এত উঁচু থেকে সমুদ্র দেখতে সত্যিই দারুণ লাগে। আপনার জীবনের সেরা স্মৃতি হিসেবে থেকে যাবে এ দৃশ্যটি। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণে আরও আপনার বাকেট লিস্টে রাখতে পারেন ডুলহাজরা সাফারি পার্ক। ডুলহাজরা সাফারি পার্কটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় 48 কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে 10 কিলোমিটার দক্ষিণে কক্সবাজার জেলা শহরের দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলহাজরা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে 1999 সালে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই সাফারি পার্কটি 900 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ডুলহাজরা সাফারি পার্ককে কেউ কেউ সাফারি পার্ক বলতে রাজি নন, কারণ এখানে প্রাকৃতিক অবকাঠামোর বদলে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো গড়ে তোলা হয়েছে বেশি। 8টি ব্লকে ভাগ করে গড়ে তোলা এই পার্কে মুক্ত পরিবেশে হাঁটাচলা করা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অনায়াসেই বেড়ানো যায়। ডুলহাজরা সাফারি পার্ক মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখানে বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীও রয়েছে। এই পার্কে স্বাদু পানির কুমির যেমন রয়েছে তেমনি আছে লোনা পানির কুমির। কিছু পশু পাখি খাঁচায় বন্দী হলেও এই পার্কে অবস্থানরত অধিকাংশ পশু পাখিদেরই বিচরণের জন্য উন্মুক্ত জায়গা রয়েছে। পর্যটকদের জন্য রয়েছে বিশ্রামাগার ও ডরমেটরি। এখানে স্থাপিত একাধিক পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে নয়নাভিরাম সৌন্দর্য ও পশু পাখিদের বিচরণ নিরাপদে পর্যবেক্ষণ করা যায়। কক্সবাজার ভ্রমণে আরও দেখে আসতে পারেন কুদুম গুহা। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন গুহা। কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হইয়াক্যাং পাহাড়ে কুদুম গুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালুমাটির গুহা। মনোরম পাহাড় ঘেরা পরিবেশ, পাখির ডাক আর বন্যপ্রাণীর আনাগোনাময় এই গুহাটি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে অবস্থিত এই কুদুম গুহার দৈর্ঘ্য 500 ফুট এবং প্রবেশমুখ 12 ফুট উঁচু। কুদুম গুহাকে স্থানীয়দের কাছে কুদুম নামে বেশি পরিচিত। অসংখ্য বাদুড়ের আশ্রয়স্থল হওয়ায় এটিকে বাদুড় গুহাও বলে। সাধারণত কুদুম গুহায় 2 প্রজাতির বাদুড়ের দেখা মেলে। এছাড়াও বিভিন্ন প্রজাতির শামুক, মাকড়সা সহ জলচর যোগসহ নানা প্রাণীদের বসবাস এই গুহার ভেতরে ঢুকলে কোথাও হিমশীত জলের দেখা মিলবে, আবার কোথাও কোমর অথবা কোথাও গলা সমান পানি পাবেন। গুহার দেয়ালের গা বেয়ে চুইয়ে চুইয়ে অনবরত পানি ঝরে। গুহার যত ভিতরে প্রবেশ করবেন পানির গভীরতা তত বাড়তে থাকবে। শুকনো মৌসুমেও কুদুম গুহার ভিতরে কোমর সমান পানি থাকে, তবে বর্ষার সময় সেটা প্রায় গলা পরিমাণ হয়ে যায়। গুহার পানি বেশ ঠান্ডা তবে স্বচ্ছ। এই স্বচ্ছ মিষ্টি পানিতে রয়েছে বড় বড় টাকি জাতীয় মাছ, কই, কাকলি, তিনচোখা, ডানকিনে কালো রঙের চিংড়ি, নানা রকমের ব্যাঙ, গুগলি আর শামুক প্রভৃতি। কুদুম গুহার ভিতরে এতটাই অন্ধকারাচ্ছন্ন যে জোরালো আলো ছাড়া এর ভেতরে কিছুই দেখা যায় না। এই এলাকায় বিচরণ করে বাংলাদেশের 1/3 বন্য হাতি। এলাকাটিতে মূলত চাকমা জনগোষ্ঠীর বসবাস। এই অঞ্চলটির সাথেই লাগানো মিয়ানমার সীমান্ত। বন্ধুরা, কক্সবাজারের ভ্রমণের এখানেই ইতি টানছি। এছাড়াও কক্সবাজারের চতুর্পাশে আরও কিছু স্পটের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো নিয়ে পরবর্তীতে হয়তোবা বিস্তারিত ভিডিওতে জানাবো। যেমন মহেশখালী দ্বীপ, আদিনাথ মন্দির, কুতুবদিয়া দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ। এগুলো দেখে আসতে পারেন, তবে এগুলো দেখতে আপনাকে ভ্রমণ পরিকল্পনা সেভাবে করতে হবে। আজকে আমরা শুধু কক্সবাজার লাগোয়া যে স্পটগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করলাম। পরবর্তীতে এই দ্বীপগুলোর পর্যটন স্পট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।